নমস্কার, কল্পতরু অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। জানেন আপনারা সকলেই যে এই অনুষ্ঠানটি একটু অন্যরকম, একটু ব্যতিক্রমী, একটু নতুনত্ব ছোঁয়া মনে হয় পাওয়া যায় অনুষ্ঠানের মধ্যে। তখন অনেক অনেক অজানা তথ্যগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরি এবং আপনারা সেটা পেয়ে ভীষণভাবে আপনারা আপ্লুত এবং খুবভাবে ভালো, মানে একটা স্যাটিসফ্যাকশন বলে না, কিছু সন্তুষ্টিও দরকার। আমার মনে হয় সেটাই মনে হয় আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকটা আপনারা আত্মতৃপ্তি পাচ্ছেন, যে অনেক কিছু জানতে পাচ্ছেন জ্যোতিষ সম্পর্কে। তখন সেটা জানাটাও কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। তখন আগে থেকে যদি আমরা কিছু পূর্বাভাস, আগে থেকে যদি আমরা কিছু জানতে পারি, তাহলে মানে আমরা একটু অ্যালার্ট হতে পারি, সতর্ক হতে পারি। নিশ্চয়ই সেই সতর্কতামূলক অনুষ্ঠান কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আমাদের সঙ্গে উপস্থিত থাকেন আপনাদের বহু সেই কি বলবো কাঙ্ক্ষিত সেই মানুষ এবং দীর্ঘ বছর, যিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে নানানভাবে গাইডলাইন্স দিয়ে আসছেন জ্যোতিষ সম্পর্কে, এবং মানুষ ভালো আছেন, এটা হলো সবচেয়ে বড় কথা। আর আর বিশেষ কিছু তার সম্বন্ধে মনে হয় বলার অনেক কিছু আছে, তবু আপনাদের কাছে আমাদের কিছু বলতে হয়। যিনি কিন্তু কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখা বিশেষজ্ঞ, যিনি কিন্তু বাস্তুবিদ, এবং যিনি অল ইন্ডিয়া অ্যাস্ট্রো কাউন্সিল থেকে নিউ দিল্লি থেকে তিনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। এবং যিনি কিন্তু বিজ্ঞানসম্মত, বিজ্ঞানকে ভীষণভাবে তিনি কিন্তু বিশেষ করেন, মানে বিশেষত্ব দেন। তখন বিশেষভাবে তিনি বিজ্ঞানের উপর জোর দেন, তাকে প্রভাবটা ভীষণভাবে ফেলেন। তখন বিজ্ঞান, সায়েন্সটা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। তখন বিজ্ঞান আর জ্যোতিষ একে অপরের মনে হয় পরিপূরক, মানে পার্ট অফ লাইফ আমাদের। সেটাই কিন্তু বিজ্ঞানকে ভীষণভাবে তিনি কিন্তু কি বলবো দেন, মানে ভীষণভাবে প্রাধান্য দেন কথাটি বলবো। এবং জ্যোতিষ যিনি বিশ্বাস করেন যে বিজ্ঞান এর সঙ্গে জ্যোতিষের যে একটা দারুণ একটা অ্যাটাচমেন্ট আছে, সেটাই তিনি বুঝিয়ে দিতে পারেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তিনি একটা কথাই বলেন, ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। এবং তার সঙ্গে তিনি কিন্তু অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপ্যামিস তন্ত্র রিসার্চার তিনি একজন, এবং জ্যোতিষ শিক্ষক, যিনি কিন্তু আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচারে বিশ্বাসী জ্যোতিষী। সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, সুব্রত চক্রবর্তী মহাশয়। আসুন আমরা অনেক কিছু আমরা জানবো আজকে। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু হুবহু আপনাদের জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আর তার সম্বন্ধে আরেকটু কিছু বলতে হয়, যিনি কিন্তু সাহিত্যে MA BEd এবং জ্যোতিষ বিদ্যা বাচস্পতি, জ্যোতিষ বিদ্যা বারিধি এবং গোল্ড মেডেলিস্ট 2024-এ তিনি কিন্তু HBT থেকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে তিনি ভূষিত হয়েছেন। এবং তার সঙ্গে আরেকটা বলতে হয় কিছু, তিনি কিন্তু HBT থেকে বঙ্গ জ্যোতিষ রত্ন পেয়েছেন 2026 অ্যাওয়ার্ডে তিনি ভূষিত হয়েছেন, সম্মানিত হয়েছেন। তাকেই আমরা সঙ্গে পাই। আপনারা সরাসরি কথা বলুন, আমাদের তো একটা বিষয় তো থাকেই। দাদার কাছে চলে যাব। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। গ্লোব টিভির সকল দর্শকদের নমস্কার। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভি দেখে চলেছেন। প্রত্যেক সোমবার দিন দুপুর 2:35, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনারা বাড়িতে বসে দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনে গ্লোব টিভির টেকনিশিয়ান দাদা ভাইরা, যাদের সাহায্য ছাড়া এই অনুষ্ঠানটা কিন্তু একদম অসম্ভব, সেই দাদা ভাইদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। গ্লোব টিভির কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনে রয়েছে শর্মিষ্ঠাদিকে শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো সেক্ষেত্রে আজকের আলোচনাটা কি দিদি তুমি বলেছো? আজকে আলোচনাটা দিদি বলে নিই, তারপর আমি আলোচনাটায় আসবো। অবশ্যই আমাদের খুবভাবে কিন্তু আপনাদের কাছে বিস্তারিত আলোচনা রাখবো। তবে বন্ধুরা কিন্তু সেই জিজ্ঞাসা রেখেছেন, এটাই কিন্তু আমাদের অনুষ্ঠানের একটা মনে হয় বিশেষত্ব। সপ্তর্ষি দেবনাথ হাবড়া থেকে তিনি জিজ্ঞাসা রেখেছেন, এবং আরেকজন বন্ধু রেখেছেন অলোক রঞ্জন দে উলুবেড়িয়া থেকে তিনি জিজ্ঞাসা রেখেছেন, এবং শর্মিলা বর্মন পানিহাটি থেকে তার জিজ্ঞাসা রেখেছেন নক্ষত্র নিয়ে। নক্ষত্রের ভূমিকা কি, যে 27 নক্ষত্র, তার ভূমিকা কি, আমরা কিন্তু আজকে বিস্তরভাবে জানবো দাদার কাছে। একদম। দেখুন, আমি প্রত্যেকটা এপিসোডেই চেষ্টা করি আপনাদের যে বিষয়গুলো জানতে চাইছেন সেই বিষয়গুলোকে মান্যতা দেওয়া। গতকাল একটা মিডিয়াতে যেরকম ছিলাম, সেখানে আমি আইনি জটিলতা নিয়ে আলোচনা করেছিলাম, বহু মানুষের সাড়া পেয়েছে, এবং আজকে সকালবেলা পর্যন্ত বহু মানুষের আইনি জটিলতায়, মানে আইনে বিভিন্ন সমস্যায় তো মানুষ ভুগছে, এটা আমি কিন্তু বিশাল সাড়া পেলাম। এবং আজকে সকাল পর্যন্ত বহু মানুষের কিন্তু আমি সাড়া পেয়েছি, এবং বহু মানুষ এই বিষয় নিয়ে কিন্তু বাহবা জানাচ্ছেন, ভালো জানাচ্ছেন, এবং অনুষ্ঠান এইভাবে যাতে করতে পারি
সেটা সবাই জানতে চাইছে। আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনারা যেরকম মিডিয়াতে, গতকাল যে মিডিয়াতে অনুষ্ঠান ছিল সেখানে আমি আইন নিয়ে কিছু আলোচনা করেছিলাম, জেল হাজত কিভাবে হয় সেটাকে নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আমি চেষ্টা করি অন্য মিডিয়াতে যখন আমি বসবো আমি আবার ওই পুরনো বিষয়গুলোকে না নিয়ে আলোচনা করে আবার নতুন কোনো বিষয়, কারণ প্রচুর সাবজেক্ট না আমার কাছে এখনো পর্যন্ত বহু মানুষের আলোচনার পেন্ডিং হয়ে রয়েছে। তো কিছু মানুষ যখন একত্রীকরণ হয়ে কোনো বিষয়কে জানতে চান আমি সেই বিষয়টায় গুরুত্ব দেব। তবে এই সময় দাঁড়িয়ে অনেকে নক্ষত্রকে নিয়ে জানতে চেয়েছে। নক্ষত্রকে নিয়ে আমার গ্লোব টিভিতে বা অন্যান্য মিডিয়াতে কিন্তু একাধিক আলোচনা রয়েছে। আমি নক্ষত্র নিয়ে এর আগে বহু আলোচনা করেছি মিডিয়াতে। তো সেক্ষেত্রে নক্ষত্রের ভূমিকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা জন্মকুণ্ডলীকে যখন আমি বিচার করব নক্ষত্র ছাড়া তার স্টার লর্ড, তার সাবলর্ড কি রয়েছে, হ্যাঁ, তার সূক্ষ্ম দশা বা প্রাণদশা যখন আমরা বিচার করব সেক্ষেত্রে নক্ষত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা ন্যাটাল চার্টকে যখন আমরা বিচার করব সেই গ্রহটি কোন নক্ষত্র অবস্থান করছে, সেই নক্ষত্র কিভাবে তাকে রুলিং করাচ্ছে এবং সেই নক্ষত্রের ফল অনুযায়ী মানুষের জীবনে কতটা সুন্দর প্রভাব আসতে পারে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই আমাদের জানতে হবে যে আমাদের নক্ষত্র কটি। নক্ষত্র হচ্ছে আমাদের 27টি নক্ষত্র। এছাড়া হচ্ছে আরেকটি নক্ষত্র হচ্ছে অভিজিৎ নক্ষত্র। তারও আজকে একজন ম্যাডাম বলেছিলেন, তিনি তো শর্মিলা, নামটা শর্মিলা বর্মন, পানিহাটি থেকে। তো ওই দিদিও বলেছেন যে অভিজিৎ নক্ষত্রকে নিয়ে, দাদা আজকে অভিজিৎ নক্ষত্রকে নিয়ে আমি বলবো একটুখানি। তো তার আগে এই যে 27টা নক্ষত্র রয়েছে এই নক্ষত্রের নামগুলোকে যদি আমরা একটুখানি বলি এক এক করে: অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী এবং সেই সঙ্গে হচ্ছে অভিজিৎ নক্ষত্র এবং 23 নম্বর নক্ষত্রের নাম হচ্ছে ধনিষ্ঠা। অর্থাৎ এই যে টোটাল 27টা নক্ষত্র রয়েছে এই নক্ষত্রকে আমরা যখন বিভাজন করব আমাদের কতগুলো গ্রহের কিন্তু একটা ভ্যারিয়েশন রয়েছে, যে গ্রহের বিস্তার, যেভাবে আমরা গ্রহের বিস্তারগুলোকে জ্যোতিষভাবে আলোচনা করে থাকি। প্রথমে যখন গ্রহের বিস্তার করতে হয় বা দশাগুলো চলতে থাকে, যেভাবে দশাগুলো আমাদের পরপর আসতে থাকে সেইভাবে যদি আমরা সাজাই তাহলে সবার প্রথমে কিন্তু আমরা দেখেছি যে কালপুরুষের রাশিচক্র অনুযায়ী কেতুর মহাদশা, শুক্রের মহাদশা, রবির মহাদশা, চন্দ্রের মহাদশা, মঙ্গলের মহাদশা, তারপর রাহুর মহাদশা, বৃহস্পতির মহাদশা, তারপরে শনির মহাদশা, তারপরে কিন্তু বুধের মহাদশা। অর্থাৎ আপনার জন্ম যখন ন্যাটাল চার্ট তৈরি হচ্ছে নির্দিষ্ট অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে, একটা নির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমাংশে যখন পূর্বাকাশে সূর্য উদিত হচ্ছে সেই উদিতকালীন যে নক্ষত্র প্রাপ্ত হচ্ছে সেটা হচ্ছে আপনার অর্থাৎ অ্যাসেন্ডেন্সের নক্ষত্র। অর্থাৎ আপনার লগ্নে নক্ষত্রটা কি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিচার। লগ্নে নক্ষত্র এবং রাশি নক্ষত্র, রাশি নক্ষত্রটাকে আমরা সাধারণত নক্ষত্রে বেশি, যে আমার জন্ম নক্ষত্রটা কি, আমার চন্দ্র যে নক্ষত্রটা পাচ্ছে সেটা আমার জন্ম নক্ষত্র। কিন্তু লগ্নে নক্ষত্রের সাথে রাশি নক্ষত্রের কি ভ্যারিয়েশন সেটা নিয়ে আলোচনা করব আজকে। তো যখন এই লগ্ন কত ডিগ্রিতে অবস্থান করছেন, কি নক্ষত্র প্রাপ্ত হচ্ছে এবং চন্দ্র যে রাশিটা থাকছে সেটা আপনার জন্ম রাশি এবং চন্দ্র যে নক্ষত্র প্রাপ্ত হচ্ছে সেটা হচ্ছে আপনার জন্ম নক্ষত্র। এবার এখানে একটা খুব সুন্দর বিষয় রয়েছে, এই নক্ষত্রগুলির মধ্যে সাধারণত বলা হয়ে থাকে যে বিশেষ করে নৈসর্গিক শুভ গ্রহে নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে থাকেন, অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র প্রায়, তাদের ক্ষেত্রে মানুষের জীবনে কিন্তু প্রাসঙ্গিকতা অনেক বেশি হয়। অর্থাৎ তারা ট্যালেন্টেড হয়ে থাকে, সব দিক থেকে ভালো কাজকর্ম করতে পারে, মানুষের সঙ্গে ভালো করে মিশতে পারে, ভালো পড়াশোনায় হতে পারে এবং যে কোনো ভালো কর্মদক্ষতার জন্য বিশেষ করে দেখা গেছে যে বৃহস্পতির যে নক্ষত্র, অর্থাৎ কেউ যদি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে বা জন্মগ্রহণ করেন, কেউ যদি বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেন, কেউ যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেন, অর্থাৎ এই যে 3টে নক্ষত্র, 7 নম্বর নক্ষত্র, 16 নম্বর নক্ষত্র, 25 নম্বর নক্ষত্র, এই যে 3টে নক্ষত্র পুনর্বসু, বিশাখা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ, এই যে 3টে নক্ষত্র এটা কিন্তু বৃহস্পতি নক্ষত্র। তাহলে বৃহস্পতি নক্ষত্র যখন চন্দ্র প্রাপ্ত হচ্ছে এখানে প্রথমেই তখন কিন্তু সৃষ্টি হচ্ছে গজকেশ্বরী যোগের বা জীব যোগের সৃষ্টি হচ্ছে, কারণ বৃহস্পতি চন্দ্রের একটা সংযোগ ঘটছে এবং এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করবেন তাদের জীবন অত্যন্ত পরিপূর্ণতা এবং ভালো হয়ে ওঠে। আবার কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কারো জন্ম নক্ষত্র যদি কেতুর হয়ে থাকে, অর্থাৎ 1 নম্বর নক্ষত্র হয়েছে, 10 নম্বর নক্ষত্র হয়েছে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে 19 নম্বর নক্ষত্র, মূলা নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রে, ঠিক আছে, মঘা নক্ষত্রে বা মূলা নক্ষত্রে অবস্থান করছে, কেতু নক্ষত্রে জন্মগ্রহণ করছে, সেই জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু ট্যালেন্ট থাকে, কিন্তু শুধু দেখতে পাওয়া যায় সেই রাশি অর্থাৎ চন্দ্র
বিশেষ করে কেন্দ্রপতি হয়ে রয়েছেন বা ত্রিকোণপতি হয়ে রয়েছেন, তাহলে সেই নক্ষত্রে কিন্তু ভালো কার্যকারিতা দেয় এবং এরা প্রচণ্ড পরিমাণে বুদ্ধিদীপ্ততা হয়। কেতু নক্ষত্র যারা পায় প্রচণ্ড পরিমাণে বুদ্ধিদীপ্ততা হয় এবং চালাক প্রকৃতির হয়ে থাকে, এবং এদের চালাকি আপনি সহজে কিন্তু বুঝতে পারবেন না, মানে এরা অত্যন্ত ধূর্ত প্রকৃতির। আমরা অনেক দেখেছি ধূর্ত প্রকৃতির যারা মানুষ হন বা অত্যন্ত চালাক। এবার এই ধূর্তটা নানা রকমভাবে হতে পারে, কেউ চালাক ধূর্ত হয়, আবার কেউ মানে ধূর্তটাকে খারাপ জায়গায় নিয়ে যায়। তো এই খারাপ জায়গাটা নিয়ে যায় তার রাশির চন্দ্রের অবস্থান অনুযায়ী। কিন্তু সাধারণত দেখা গেছে যাদের কেতু নক্ষত্রে জন্মগ্রহণ করছে তারা কিন্তু অত্যন্ত একটা ভালো জায়গা পায় এবং তাদের মধ্যে একটা বুদ্ধিদীপ্ততা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। আবার বিশেষ করে দেখা গেছে যারা শুক্রের নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ বিশেষ করে ভরণী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন, এই শুক্রের নক্ষত্র কিন্তু মানুষের মধ্যে সাধারণত যে কোনো ক্রিয়েটিভ বিষয়, অর্থাৎ শুক্র তো আমাদের ক্ষেত্রে ক্রিয়েটিভ বিষয়টাকে ভালো করে দেখে, সে দেখবেন প্রচণ্ড পরিমাণে স্বাধীন চেতা, সে প্রচণ্ড পরিমাণে নিজেকে সময় দিতে খুব ভালোবাসবে, তার মধ্যে এমন কিছু সুপ্ত প্রতিভা থাকবে যেটা কিন্তু অন্যদের থেকে তাকে একটা আলাদা করে তুলবে, অর্থাৎ তার একটা প্রতিভার গুণে সে কিন্তু এগিয়ে যেতে পারে, অর্থাৎ শুক্রের নক্ষত্র যারা প্রাপ্ত হচ্ছে। আবার এটাও দেখা যায় যে এই চন্দ্র, ধরুন শুক্রের নক্ষত্র প্রাপ্ত হলো কিন্তু চন্দ্র কিছুভাবে দুর্বল রয়েছে, অর্থাৎ চন্দ্রের আমি এর আগে আলোচনা করেছিলাম যে ক্ষীয়মান চন্দ্র, তার মধ্যে বলবান চন্দ্র, ঠিক আছে। তো এই যে ক্ষীয়মান চন্দ্র যদি হয়, অর্থাৎ চন্দ্র যদি সেখানে দুর্বল থাকে শুক্রের নক্ষত্রে প্রাপ্ত হয়, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় তার মধ্যে অনেক সুপ্ত ট্যালেন্ট থাকে, কিন্তু সেই ট্যালেন্টটা না তার প্রকাশ হয় না, তার শুক্রের নক্ষত্র যদি প্রাপ্ত হয়ে থাকে। কিন্তু তার বলবান চন্দ্র যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার শুক্রের নক্ষত্র যখন চন্দ্রের সাথে প্রাপ্ত হচ্ছে, তার কিন্তু একটা নির্দিষ্ট সঙ্গীতের জগতে বলুন, অভিনয় জগতে বলুন, বা যে কোনো জায়গায় অঙ্কনে বলুন, হাতের লেখায় বলুন, অর্থাৎ সে তার ট্যালেন্টকে এত সুন্দর করে প্রকাশ করতে পারে তার চন্দ্রের জন্য, তার নক্ষত্রের জন্য, বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে মানুষের জীবনে প্রত্যেকটা গ্রহের যে নক্ষত্র তার একটা কিন্তু আলাদা আলাদা ডেফিনেশন রয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে এই শুক্রের নক্ষত্র যদি কিছুভাবে রাহুযুক্ত হয়ে থাকে, অর্থাৎ বিশেষ করে ভরণী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্র যদি রাহুযুক্ত হয়ে থাকে, তারা কিন্তু অত্যন্ত চরিত্রের দিক থেকে খারাপ হয় এবং অনেক সময় দেখতে পাওয়া যায় এরা মানুষকে প্রচণ্ড পরিমাণে ঠকায় এবং ইউজ করে ফেলে। আবার এই শুক্রের নক্ষত্র যখন বুধের সঙ্গে প্রাপ্ত হচ্ছে, তাদের মধ্যে এত জ্ঞান এবং তারা তাদের ট্যালেন্টকে বিশালভাবে প্রকাশ করতে পারে। অর্থাৎ নক্ষত্র কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ নাক্ষত্রিক বিচারটা প্রত্যেকটা জাতক জাতিকার ক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে পারি, একটা চন্দ্রের যখন নক্ষত্র প্রাপ্ত আমরা তাকে তার রাশি নক্ষত্র হিসাবে দেখছি, কিন্তু সেই নক্ষত্রের সাথে গ্রহের কি বলাবল রয়েছে, সেই নক্ষত্রটা চন্দ্রের কতটা ডিগ্রির মধ্যে অবস্থান করছে, সেই নক্ষত্রের সঙ্গে অন্যান্য শুভত্ব গ্রহের, অর্থাৎ প্রত্যেকটা গ্রহেরই কিন্তু সমতা থাকে, মিত্রতা থাকে, শত্রুতা থাকে, তাহলে তার সঙ্গে নক্ষত্রের বলবত্তা অন্যান্য গ্রহের সঙ্গে কীরকম রয়েছে সেই অনুযায়ী কিন্তু মানুষের জীবনটাও কিন্তু নির্ভর করে। তাই আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই 27টা নক্ষত্রের বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পরবর্তী ক্ষেত্রে আরো কিছু নক্ষত্র আলোচনা করব। ফোনে কোনো বন্ধু অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, বলুন। বাঁকুড়া থেকে সৌম্যজিৎ দত্ত বলছি। আচ্ছা, বাঁকুড়া থেকে সৌম্যজিৎ দত্ত। 26/7/92। সময়টা একটু বলুন, জন্ম সময়? সকাল 11টা 5। জন্মস্থান কোথায়? বর্ধমানে। আচ্ছা আচ্ছা, বর্ধমানে জন্ম, বেশ। বর্ধমানে। আচ্ছা, জন্মবারটা কি রবিবার ছিল দাদা? রবিবার ছিল। লগ্ন হচ্ছে তুলা লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি। আচ্ছা, এটা কার চারটা? কার? হ্যালো, এই চারটা যে দিলেন এটা কার? এটা কি আপনার? আমার নিজের। ওকে ওকে। শনিটা সক্ষেত্রগত, চন্দ্র কিন্তু মূলত্রিকোণ। একটা জিনিস আমি বলে দিই দাদা, আপনার কর্মজীবন নিয়ে কিন্তু খুব হয়রানির শিকার হতে হবে এবং কর্মজীবনে অনেক কিছু চেষ্টা করছেন কিন্তু ভালো কিছু পজিশন পাচ্ছেন না। এই পজিশনটা আপনার হাতের মধ্যেই রয়েছে, অর্থাৎ আপনি আর পজিশন এর আগে কিন্তু দু একবার কিন্তু ভালো জায়গায় এসেছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার সঠিক জায়গায় প্লেসমেন্টটা হয়নি, বুঝতে পেরেছেন তো? এবার এই বিষয়টা হচ্ছে কি, সাফল্য পাবেন না তো, কারণ প্রথমত আমি দুটো জিনিস বলবো। প্রথম হচ্ছে কি, আপনার জন্ম ছকগতভাবে আপনার ঠিক লগ্ন থেকে 4th হাউসে শনি রয়েছে, দশম ভাবে রবি বুধ শুক্র রয়েছে।
আর একাদশে রয়েছে বৃহস্পতি এবং থার্ড হাউসে রয়েছে হচ্ছে রাহু, অষ্টমে রয়েছে মঙ্গল এবং চন্দ্র। আমি যদি D38-এ যাই সম্পূর্ণ চক্রমে, তাহলে সেই সম্পূর্ণ চক্রমে নবমপতি, তৃতীয়পতি, আবার অষ্টমপতি যুক্ত হয়ে গেছে। তাহলে একাদশপতি এখানে মেলেপিক হয়ে যাচ্ছে, অর্থাৎ সফলতা যেভাবে পাওয়া দরকার সেটা আপনি পারবেন না। আপনার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি 2025-এর অক্টোবর মাস পর্যন্ত একটা গুড পিরিয়ড গেছে। এই দশাটাকে আপনাকে অনেক কিছু চাকরির জীবনে কিন্তু সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগটাকে আপনি অ্যাচিভমেন্ট করতে পারেননি, কাজে লাগাননি। এবার সেই সময় পর্যন্ত যদি আপনার দশা অন্তর্দশাগতভাবে প্রতিকার প্রতিবিধানটা করা থাকতো, তাহলে হয়তো আপনি সেই জায়গার সুযোগটাকে অ্যাচিভ করতে পারতেন। কিন্তু যেহেতু আজকে 2026-এর আমরা মার্চে এখন যাচ্ছি, তো সেক্ষেত্রে আপনাকে আমি বলতে পারি এই সময়টা আগামী 2.5 থেকে 3 বছর এই সময়টা কিন্তু আপনার জন্য একটু টাফ থাকবে। অর্থাৎ প্লেসমেন্ট হতে গিয়ে, ভালো জায়গায় প্লেসমেন্ট হতে গিয়ে প্রচণ্ড পরিমাণে বাধা আসবে আপনার জীবনে। তো আমি এটুকু বলতে পারি, আপনি যদি পারেন অবশ্যই কিন্তু 4th হাউস এবং দশম ভাব, অর্থাৎ চতুর্থ ভাব দশম ভাবের প্রতিকার অবশ্যই করবেন। এবং যেহেতু নবমপতি অষ্টমপতি সংযুক্তকরণ রয়েছে D38 মতে, এই জায়গাটার একটা প্রতিকার প্রতিবিধান করে রাখবেন, ঠিক আছে? নাহলে কিন্তু দেখা যাবে কি দাদা, আপনার মধ্যে ট্যালেন্ট রয়েছে, কিন্তু আপনি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, চাকরি পরীক্ষা দিয়েছেন, কিন্তু সঠিক জায়গায় প্লেসমেন্ট এখনো হয়নি, ছোটোখাটো কোনো কিছু কর্মের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু আপনি চাইছেন ভালো কিছু করতে, সেটা কিন্তু হচ্ছে না। এই হচ্ছে না কেন? কারণ এই জন্মছকের এই কম্বিনেশনের জন্য চতুর্থপতি দশমপতির প্রতিকার মাস্ট, নবমপতির সঙ্গে অষ্টমপতির যে কম্বিনেশন, এর প্রতিকার দরকার, তবেই কিন্তু আপনি একটা ভালো জায়গা পাবেন, ঠিক আছে দাদা? হ্যাঁ, মানে ওটা কোন ঘরের প্রতিকার করতে হবে? দশমপতি, চতুর্থপতি এবং নবমের সঙ্গে অষ্টমের কম্বিনেশন। আপনি একটু পারলে যোগাযোগ করে নেবেন। আপনি বর্ধমানেই তো দাদাকে পেয়ে যাচ্ছেন বুধবার, হ্যাঁ, প্রথম উইক এবং শেষ সপ্তাহ কিন্তু আপনি বর্ধমানে পাচ্ছেন বুধবার। আপনি যোগাযোগ করে নিন, ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করুন। আরো এইগুলো নিয়ে আরো বিশদভাবে ফেস টু ফেস করতে হবে। হ্যাঁ, একটু বলে দেওয়া দরকার। আপনি শনির প্রতিকার, বুধের প্রতিকারটা মেন করবেন, শনিদেব এবং বুধ, তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন, ঠিক আছে? এই যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছো, সাকসেস পাবে, একদম সাকসেস। ওনার সাকসেসটা কি ছিল, 2025-এর অক্টোবর মাস পর্যন্ত একটা গুড পিরিয়ড গেছে, দশা তাকে সাপোর্ট দিয়েছে, কিন্তু উনি করতে পারেন ওই সময়, সেটাকে কাজে লাগাতে পারেননি। তো এই যে 2.5-3 বছরের যে মহাদশা অন্তর্দশাগুলো যাচ্ছে, এই সময়টা যথেষ্ট ড্যামেজ, কারণ একাদশপতি প্রচন্ড পরিমাণে ড্যামেজ রয়েছে। দশমপতি চতুর্থপতির প্রতিকার করলে, শনি বুধের প্রতিকার করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই। তার জন্য কিন্তু ফোন নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করুন দাদার সঙ্গে। নিশ্চয়ই তিনি কিন্তু আরো সুন্দরভাবে সেটাকে কিভাবে বিশ্লেষণ করে এবং একটা সঠিক প্রতিকারের মাধ্যমে, প্রতিবিধানের মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট পাওয়া যায়, সেটাই কিন্তু মূল কথা। আপনারা যোগাযোগ করুন। ফোন নাম্বারটি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। বুকিং নাম্বার 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060। আমি জায়গাগুলো একটু বলে দিচ্ছি, চেম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কলিংও যাচ্ছে, এবং আমিও বলে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি। সোমবার শ্যামবাজারে পাচ্ছেন বিকেল 4টে থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন। রবিবার এবং মঙ্গলবার গড়িয়াতে পাচ্ছেন, নাকতলাতে দাদাকে পেয়ে যাচ্ছেন অবশ্যই। এবং প্রথম উইক এবং শেষ সপ্তাহ বুধবারে পাচ্ছেন দুর্গাপুর এবং বর্ধমান। যে বন্ধু বর্ধমান থেকে ফোন করেছেন, আপনি একটু যোগাযোগ করে নেবেন, ফোন নাম্বারটা রেখে দিন, বুকিং করে আসতে হবে অবশ্যই। এবং বৃহস্পতিবার নৈহাটিতে পাচ্ছেন 7:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এবং ব্যারাকপুরেও কিন্তু 5টা থেকে 7টা, বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। শুক্রবারে পশ্চিম মেদিনীপুরে পাচ্ছেন 12টা থেকে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত পেয়ে যাচ্ছেন। শনিবারে হাওড়ার বাড়িতে পেয়ে যাচ্ছেন দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। শিলিগুড়িতে প্রত্যেক মাসের তিনি 8 থেকে 14 তারিখ পর্যন্ত তিনি থাকেন। সেটা কিন্তু কোন জায়গাটা আমি লোকেশনটা বলে দিচ্ছি, একদম এক্সাক্ট জায়গাটি সেবক মোড় রত্নভান্ডার জুয়েলার্সে পাচ্ছেন আপনারা শিলিগুড়িতে প্রত্যেক মাসের 8 থেকে 14 তারিখের মধ্যে। এবং শিলিগুড়িতে আবারই কিন্তু তিনি 15 থেকে 19 তারিখ পর্যন্ত থাকেন, সেটা কিন্তু সিটি সেন্টার রত্নভান্ডার জুয়েলার্স প্রতি মাসে তিনি আপনারা পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060। আর হোয়াটসঅ্যাপও আপনারা কথা বলতে পারেন, জন্ম তারিখ সময় দিয়ে বৃত্তান্ত জেনে দিতে পারেন, এটা পেয়েবল থাকে। SMS এর মাধ্যমে আপনারা জানাতে পারেন অবশ্যই। আর একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি নদিয়ার চাকদা থেকে বলছি। নমস্কার, বলুন কার বিষয় জানবেন? নিজের সম্পর্কে বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম হচ্ছে অশোক বণিক। অশোক বণিক, বলুন অশোক বাবু, জন্ম তারিখ, সময়। জন্ম তারিখ 7/3/1980। 80, টাইমিংটা বলুন। সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। সকাল 10টা 10, কলকাতা। আচ্ছা, বেশ। দেখা হয় নিয়মিত অনুষ্ঠান, দাদার অনুষ্ঠান কেমন লাগে? নিয়মিত দেখা হয় না, মাঝে মধ্যে দেখছি। আচ্ছা দাদা, জন্মবারটা কি শুক্রবার ছিল? হ্যাঁ দাদা নমস্কার, শুক্রবার ছিল দাদা। হ্যাঁ, আপনাকেও নমস্কার জানাই। আপনার লগ্ন হচ্ছে বৃষ আর রাশি হচ্ছে তুলা রাশি, ঠিক আছে? আচ্ছা, জন্মছকগতভাবে যেটা দেখা যাচ্ছে, আপনার তো কর্মজীবনে স্ট্রাগল চলছে খুব।
হ্যাঁ দাদা, খুব প্রচন্ড পরিমাণ। এবং অর্থনৈতিক জায়গা খুব ডামাডোল। ডামাডোল বলতে গেলে অর্থনৈতিক যে রোজগার করছেন সেটা কিন্তু একদম মাসের শেষে গিয়ে প্রচন্ড পরিমাণে খালি এবং খুব হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি কথা দাদা। একদম তো। সাধারণ প্রেডিকশন এবং মঙ্গল দেখুন রেট্রোগেট, বৃহস্পতি রেট্রোগেট, দেখবেন অনেক সময় দেখা যাবে কি একটা মানসিক টেনশন চাপ কিন্তু যাচ্ছে, বুঝতে পেরেছেন তো। আপনার নবাংশ চার্টে দেখা যাচ্ছে আপনার একাদশপতি খুব খারাপ এবং সম্পূর্ণ চক্রমে দেখা যাচ্ছে একাদশপতি খুব খারাপ। মানে আপনি মানুষ হিসেবে খুব ভালো, মানুষের খুব সহায়তা করেন, মানুষের পাশে থাকেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনি না অনেক দিক থেকে বঞ্চিত, পরিবার দিক থেকে, আপনার কর্মের দিক থেকে, সব দিক থেকে আপনি বঞ্চিত হয়ে রয়েছেন, বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো একদম 100% সত্য দাদা। একদম। তো আমি এটুকু বলছি কিসের জোরে না, আপনার ক্ষেত্রে দেখুন রবি খুব স্ট্রং, রবি আপনার কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা দিত, কিন্তু যেহেতু রবি রাহুযুক্ত হয়ে রয়েছে সম্পূর্ণ চক্রমে এবং সেই রাহু দেখবেন ষষ্ঠপতি হয়েছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে একাদশপতিকে ড্যামেজ করছে। নবমপতি খুব ভালো, আপনার ভাগ্য ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাগ্য ভালো হলে কি হচ্ছে সেই ভাগ্যস্থানে যেহেতু বিশেষ করে সেখানে শনি চন্দ্রযুক্ত হয়ে রয়েছে, তার জন্য দেখা যাবে অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হবেন, পরিবার পরিস্থিতি থেকে, কর্মজগৎ থেকে। আপনি অনেক কিছু চেষ্টা করেছেন কিন্তু যেভাবে এগিয়ে যাচ্ছেন না সেই সফলতা আপনি পাচ্ছেন না এবং আর্থিক জায়গায় প্রচণ্ড প্রবলেম রবে, ঠিক আছে? তো এটুকু আমি বলতে পারি দাদা, আপনি যদি পারেন সামান্য, দেখুন আপনার ক্ষেত্রে অতটা প্রতিকার প্রয়োজন নেই, রবিটা তো খুব ভালো, রবিকে একটু কাজে লাগান ভালো করে, মানে একটু বুদ্ধিদীপ্ততা, একটু সময় প্রেডিকশন অর্থাৎ সময় অনুযায়ী কাজ। বিশেষ করে আপনি দেখবেন আপনি মঙ্গলবার কোনো শুভ কাজ বিশেষ করে করবেন না, ঠিক আছে? যত কাজ অন্যান্য দিনগুলো করবেন, মঙ্গলবার বেশি শুভ কাজ করতে যাবেন না। আর সেকেন্ডলি হচ্ছে যেটা আপনার ক্ষেত্রে আমি বলবো, আপনি একাদশপতিকে খুব ভালো করে সাপোর্ট করুন, অর্থাৎ আপনি শনিদেবকে, আপনার প্রতিকার অত্যন্ত প্রয়োজন, চন্দ্রের প্রতিকার প্রয়োজন। শনিদেব এবং চন্দ্রের যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা থাকে না, আপনার লাইফে একটা ব্যালেন্স আসবে। আপনি অনেক দিক থেকে না মানে চেষ্টা করছেন কিন্তু জীবনে অনেক জায়গা আপনার জন্য কিন্তু আটকে রয়েছে, আপনি প্রাপ্তির চেষ্টা করছেন কিন্তু আটকে রয়েছে, সেগুলো পাচ্ছেন না, বুঝতে পারছেন তো? দাদা বলছি এই যে 70-58 এটা কি আপনার বুকিং নাম্বার তো? হ্যাঁ হ্যাঁ, এই যে দুটি নাম্বার রয়েছে দেখুন, 9831। আপনি পারলে অবশ্যই শনিদেব এবং চন্দ্রের প্রতিকার করুন, একাদশপতিকে গার্ড করুন, দেখবেন আপনি অনেক জীবনে যে এতটা ব্যাকফুটে চলে গেছেন আপনি আবার ফ্রন্ট লাইনে চলে আসতে, আপনি মানুষ হিসেবে যথেষ্ট ভালো মানুষ, ঠিক আছে? আপনি ফোন নাম্বার দুটো লিখে রাখুন, হ্যাঁ টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 9831707058 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9874207060। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কথা বলুন এবং তার সঙ্গে SMS কিছু কথা বলতে পারেন, সব কিছু ব্যবস্থা তিনি রেখেছেন। আপনাদের আসতে হবে, এই যে বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে রয়েছেন, আমার মনে হয় এগুলোকে রাখা একেবারেই উচিত নয়, সমাধানের পথটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের লাইফে, তাই না? এই যে অনেক দিন ধরে এরকম পরীক্ষা দিচ্ছে যে বন্ধু ফোন করেছিলেন, তারপরে এর লাইফে অনেক কিছু ড্যামেজ হয়ে রয়েছে, এগুলোকে তো পাওয়ার আপ করা। সাধারণত কি হয়, আমরা এখান থেকে তো পুরোপুরি বলতে পারি না, আমরা জাস্ট একটা হিন্টস দিয়ে দিই, কিছু জাস্ট গাইডলাইন। তো আমি এটুকু বলতে পারি যে দেখুন চেম্বারে যখন কেউ মানুষ আছে, আমরা যেরকম তাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গাগুলোকে দেখি, তো সেই অনুযায়ী সেখান থেকে আমরা মনে হয় আপনি এখান থেকে যে প্রেডিকশনটা পাচ্ছেন সেটা আমরা জাস্ট সামান্য একটা জাস্ট প্রেডিকশন, কিন্তু আপনি যখন চেম্বারে আসছেন বা প্রতিকার প্রতিবিধান করেছেন দেখবেন আমার লাইফে অনেকটা আমূল পরিবর্তন হতে বাধ্য। তো আমার মনে হয় যে কোনো জিনিসকে আমরা শুনে নিলে হবে না, তার পাশাপাশি তার কিন্তু প্রতিকার প্রতিবিধান করা অত্যন্ত জরুরি এবং সামান্য কিছু বিষয় থাকে, যেহেতু নক্ষত্রিক আজকে নিয়ে আলোচনা করছি, এই নক্ষত্রে কিন্তু অত্যন্ত ভূমিকা রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রে এবং তার অবস্থানগত কারণ, ঠিক আছে? একজন মানুষ জীবনে কিন্তু প্রচন্ড স্ট্রাগলই করে যাচ্ছে কিন্তু আলটিমেটলি সফলতার মুখ পায়নি। আবার অনেকে দেখা যাচ্ছে বাবার খুব ভালো জায়গা বা বিজনেস কিন্তু সে সন্তান তাকে ধরে রাখতে পারে না, অনেক কিছু প্রবলেম রয়েছে, ঠিক আছে? জীবনে তো সমস্যা শেষ নেই, মানুষের নানা রকম সমস্যা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি সমস্যা প্রত্যেকটা মানুষেরই আছে, থাকবে, সমস্যাকে নিয়ে চলতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি মনে হয় সেই সমস্যা আপনার চলার পথকে একদম আটকে দিচ্ছে, অবরোধ করে দিচ্ছে, আপনি সেটাকে ভালো জ্যোতিষীর পরামর্শ করুন এবং যারা শাস্ত্রজ্ঞ জ্যোতিষী তার পরামর্শ গ্রহণ করে যদি এগোনো যায় আপনি কিন্তু জীবনে সফলতা পাবেন। আচ্ছা, অভিজিৎকে নিয়ে একটু বলেন, অভিজিৎ নক্ষত্রকে নিয়ে, সময় যেহেতু একদম নেই। অভিজিৎ নক্ষত্র সাধারণত মানুষের জীবনের ক্ষেত্রে দেখবেন তিনটে গ্রহের সঙ্গে যদি সংযুক্তকরণ হয়ে থাকে, বিশেষ করে হচ্ছে রবি, বৃহস্পতি এবং বুধ, তাহলে দেখবেন তারা অত্যন্ত ট্যালেন্টেড জায়গা তৈরি করে। আবার এই অভিজিৎ নক্ষত্র মানুষের জীবনে যদি বিশেষ করে রাহু এবং শনির সঙ্গে, বিশেষ করে যদি অভিজিৎ নক্ষত্র শনি রাহুর কম্বিনেশন পেয়ে যায় বা কিছুভাবে শনি রাহুর কম্বিনেশন তৈরি হয়, সেটা কিন্তু মানুষের জীবনে প্রচন্ড খারাপ প্রভাব নিয়ে আসে। অভিজিৎ নক্ষত্রের কম্বিনেশনটা বহু মানুষের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন, কিন্তু আমরা তার
অবস্থানটা দেখি না। এবং অভিজিৎ নক্ষত্র যখন আমরা বিচার করব, তিনটে গ্রহকে, যেটা কিন্তু আমরা কখনোই দেখি না, একটা হচ্ছে ইউরেনাস, নেপচুন এবং প্লুটো, অর্থাৎ ইন্দ্র, বরুণ এবং রুদ্র, এর সঙ্গে অভিজিৎ নক্ষত্রের কি কম্বিনেশন রয়েছে, তবেই কিন্তু মানুষের জীবনে একটা ভালো মন্দ কিন্তু বিচার করা যায়। আজকে হয়তো পুরোটা আলোচনা একদম, করতে পারলাম না, হ্যাঁ, একদম। সময় যেহেতু নেই। নিশ্চয়ই, এবং আমরা- আমাদের এই নক্ষত্রের যে ভূমিকা, আমি হয়তো পুরোটা আজকে নিয়ে বলতে পারলাম না, কিন্তু এই নক্ষত্র কোন চরণ প্রাপ্য হচ্ছেন চন্দ্রের, আমরা সে বিষয়ে- সেই চরণ অনুযায়ী তার ফলাফল কিন্তু বিচার হয়ে থাকে। অর্থাৎ তার কোন পাদ রয়েছেন, প্রথম পাদ, দ্বিতীয় পাদ না তৃতীয় পাদ না চতুর্থ পাদ, সেই অনুযায়ী মানুষের কিন্তু ভাগ্যটা একদম, বিচার হয়ে থাকে। একদম। আমরা সেই বিষয়ে পরবর্তী লাইভ অনুষ্ঠানে নেক্সট কিন্তু এপিসোডে আবার হয়তো আরো ফিরে আসবো। আমরা চেষ্টা হ্যাঁ, করব, একদম 27টা নক্ষত্র কিন্তু একদিনে বলা যায় না, হ্যাঁ, নক্ষত্রের একটা একদম। ক্যারেক্টার থাকে। আমরা নেক্সট এপিসোডে হয়তো বড় নিয়ে কিছু একদম, আলোচনা করবো। একদম। বৃহস্পতিবার দুপুর 2:30 আবার আমরা লাইভ অনুষ্ঠানে ফিরে আসছি। সোমবার তো দুপুর 2:40 আমরা থাকছি আপনাদের একদম। সঙ্গে একদম সময় শেষে। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে। সবাই ভালো তোমাকে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।